সালটা 2006। আরতি কুমারী প্রথমবারের জন্য রিঙ্কুকে দেখে এবং রিঙ্কুকে দেখা মাত্রই তার কোথাও না কোথাও একটা ভালোবাসার ফিলিংস হয়। রিঙ্কুও যখন আরতিকে প্রথমবারের জন্য দেখে তারও একদম প্রথম দেখাতেই ভালোবাসা হয়ে যায়। কিন্তু রিঙ্কু আরতির উপর প্রেম নিবেদন করতে পারে না, তার কারণ আরতির বয়স তখন মাত্র 16। কিন্তু প্রেম ভালোবাসা জাত ধর্ম বয়স কোনো কিছুই মানে না, এটা আমরা খুব ভালো করেই জানি। তো তারা সিক্রেটলি ডেটিং করা শুরু করে এবং প্রেম ভালোবাসা যখন দুটো মানুষের মধ্যে হয় তখন তারা হাজার চেষ্টা করেও এটা লুকাতে পারে না। কিছু মাসের মধ্যেই আস্তে আস্তে সবাই জানতে পারে, রিঙ্কুর ফ্যামিলিও জানতে পারে, উল্টো দিকে আরতির ফ্যামিলিও জানতে পারে। তো সেই ক্ষেত্রে দুই ফ্যামিলি তেমন কোনো অবজেকশন করেনি। রিঙ্কু ছোটোখাটো কাজ করতো আর আরতিও আস্তে আস্তে বড় হচ্ছিল। এরপর আরতি 2 বছর পর 18 যখন হয়ে যায়, তার মানে 2008 সাল যখন চলে আসে, তখন আরতি একটা স্বাধীনতা পায়। এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে সে রিঙ্কুর সাথে লিভ ইন সম্পর্কে চলে যায়। আমি আগেই বলেছি রিঙ্কু ছোটোখাটো একটা কাজ করত, কিন্তু যত দিন যাচ্ছিল তাদের লিভ ইন রিলেশন শুরু হওয়ার পর থেকেই তার কাজ খুব একটা ভালো যাচ্ছিল না। তাদের মধ্যে টুকটাক ঝামেলা হচ্ছিল এই টাকা পয়সা নিয়েই। রিঙ্কু আর উল্টো দিকে আরতি বুঝতে পেরেছিল যে ভালোবাসা একটা সম্পর্কের সব কিছু না, তাছাড়াও পয়সা কড়িও ম্যাটার করে। এবং এই জিনিসটা বুঝতে পেরে 2008-এর এক সকালবেলা রিঙ্কু দেখে আরতি বাড়িতে নেই। চারিদিকে খোঁজাখুঁজি করে, কিন্তু খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে সে প্রচণ্ড দুঃখের সাথে তার বন্ধু বান্ধব ফ্যামিলির কাছে কান্নাকাটি করতে থাকে। এই ঘটনার জাস্ট 3 দিন পর আরতির মা বাবার কাছে একটা চিঠি আসে, যেটা আরতি লিখেছিল এবং সেখানে আরতি ক্লিয়ারলি লিখেছে যে আমার সাথে রিঙ্কুর যে সম্পর্ক বিয়ের আগে ছিল বা বলতে পারেন লিভিনের আগে ছিল, সেটা বর্তমানে নেই। রিঙ্কু নানানভাবে আমাকে নানান কিছুতে প্রেশার দেয়, রিঙ্কু ভালো করে ইনকাম করে না। তো এই সময় আমার পরিচয় হয় একজন আইনজীবীর ছেলের সাথে, তার সাথে আমি লুকিয়ে লুকিয়ে প্রেম করি, কিন্তু কাউকে আমি এই ব্যাপারটা বলতে পারছিলাম না, বললে সবাই আমার দিকেই আঙ্গুল তুলত। তো আমি ডিসাইড করেছি যে তার সাথেই আমি সারা জীবন কাটাবো। এই কারণে কাউকে কিছু না বলেই আমি চুপচাপ ঘর ত্যাগ করেছি এবং ঘর ত্যাগ করার আগে আমি রিঙ্কুর কোনো কিছুই নিয়ে যাইনি। আমাকে আর খোঁজার চেষ্টা করো না, আমি দিল্লির থেকে অনেক দূরে আছি, তোমরা এটা রিঙ্কুকে বলে দিও। বাবা যখন এই চিঠিটা পায় তারা রীতিমতন চমকে যায়, তার সাথে সাথে লজ্জা পায় যে সমাজে কি করে মুখ দেখাবো, তারা রিঙ্কুকে কি বলবে। আরও কয়েকদিন কেটে যায়। আরতির মা বাবা রিঙ্কুকে ডেকে বুঝিয়ে এই লেটারটার কথা বলে এবং তার সাথে সাথে রিঙ্কুও বলে যে যেদিন ও চলে গেছিল আমি বুঝতে পেরেছিলাম ও হয়তো কোনো পুরুষের সাথেই পালিয়ে গেছিলেন। আমি বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম ওর সংসারের প্রতি কোনো মন নেই, আমার প্রতি কোনো মন নেই, আমাদের খুব ঝগড়াও হতো। এবং এই জায়গা থেকেই রিঙ্কু রীতিমতন ডিপ্রেশনে চলে যায়। সে কান্নাকাটি করতে থাকে, কাজ কাম সমস্ত কিছু বন্ধ করে দেয়। এইটা দেখে পাড়া প্রতিবেশী সবাই তাকে বোঝায়, রিঙ্কুর মা বাবাও তাকে বোঝায়। 2008 থেকে 2009 সাল চলে আসে। রিঙ্কুর এই অবস্থা দেখে গ্রামবাসী, প্রতিবেশী, ইভেন আরতির মা বাবা পর্যন্ত রিঙ্কুর জন্য একটা পাত্রী দেখে। সেই পাত্রীর সাথে রিঙ্কুকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু রিঙ্কুর একটা ডিমান্ড ছিল, সে আরতিকে প্রচণ্ড ভালোবাসতো। আরতি তাকে এইভাবে ঠকিয়ে চলে গেল সেটা সে মানতে পারছিল না। এই কারণে নতুন বইয়ের কাছে সর্বপ্রথম একটা ডিমান্ড রাখে। সে বলে যে আমার জীবনে প্রথম ভালোবাসা সে হচ্ছে আরতি। তো তুমি আমার জীবনে এসেছো, জানি না তুমি আবার আমাকে কখন ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে তোমার নামে ডাকবো না, আমি তোমাকে আরতি নামেই ডাকবো এবং আমার বাড়িতে আরতির একটা ছবি থাকবে। আরতির ব্যাপারে যদি আমি কখনো কোনো কথা বলি সেটা তুমি অ্যাকসেপ্ট করে নেবে। 2009-তে রিঙ্কু আর সেই মেয়ের বিয়ে হয়। রিঙ্কু তারপর থেকে তার ওয়াইফকে আরতি বলেই ডাকতো। সবাই বুঝতে পেরেছিল যে রিঙ্কু একটা সাচ্চা প্রেমিক ছিল। এই যে ঘটনা আছে, এই ঘটনা ঘটে যাওয়ার নিয়ার অ্যাবাউট 4 বছর পর আরতির বাবা আরতিকে না দেখতে পেয়ে আরতির শোকে রীতিমতন বিহ্বল হয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়।
তারপর আরও 3-4 বছর কেটে যায়। পুলিশের এক থানাতে পুলিশ একজনকে ধরে নিয়ে আসে, তার নাম হচ্ছে রাহুল। এই রাহুলকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন পুলিশের সন্দেহ হয় যে এই রাহুল এবার যে ক্রাইমটা করেছে এর আগেও সে অনেক ক্রাইম করেছে। তো তাকে যে ক্রাইমের জন্য ধরে আনা হয়েছিল সেই ক্রাইমের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয় এবং তাকে যখন বলা হয় যে তুমি আগে কোন কোন ক্রাইম করেছো, সে হঠাৎই বলতে শুরু করে 2008 সালে ওই খুনটা আমি করিনি, ওটা আমার বন্ধু করেছিল। পুলিশ এটা শুনে চমকে যায়, মানে আগে করেছিল খুনের ব্যাপার, তোমাকে তো এই ব্যাপারে কিছু জিজ্ঞাসাই করা হচ্ছে না। তখন পুলিশ তার উপর চেপে বসে এবং তাকে টনিক দেওয়ার পর সেই রাহুল নামক ক্রিমিনালটা বলে যে 2008 সালে নাজফগড়ের যে জঙ্গল আছে সেখানে একটা আপনারা লাশ পেয়েছিলেন এবং সেই লাশটা হচ্ছে আমার বন্ধুর লিভিং পার্টনার, তাকে আমি মারিনি, জাস্ট ডাম্প করতে সাহায্য করেছিলাম, এর থেকে বেশি কিছু আমি জানি না। তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে তোমার সেই বন্ধুর নাম কি? তখন রাহুল বলে আমার সেই বন্ধুর নাম হচ্ছে রিঙ্কু। পুলিশ এবার সমস্ত পুরনো ফাইল ঘেটে তারা দেখতে পায় যে 2008 সালে তারা একটা বডি পেয়েছিল, একটা নারীর বডি। ময়না তদন্তের রিপোর্টে এটাই আসে সেই নারীকে গলা চিপে কেউ হত্যা করে। পুলিশ দীর্ঘদিন এই কেসটা তদন্ত করেছিল, কিন্তু এই কেসটা আনসলভ থেকে গেছিল 2008 থেকে 2017 পর্যন্ত। 2017-তে প্রথমবার রাহুল নামক এক ক্রিমিনাল অন্য কেসের তদন্তের সময় এই ব্যাপারটা বা এই কেসটা নিয়ে একটা লিঙ্ক দেয়। যখন পুলিশের কাছে এই লাশটার খবর পাওয়া গেছিল, পুলিশ গিয়ে দেখে যে একটা অর্ধনগ্ন নারী শরীর পড়ে আছে। পুলিশ প্রথমে ভেবেছিল এই নারীর সাথে কোনো কুকর্ম হয়েছে এবং তারপর তাকে রাস্তার পাশে ডাম্প করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে বেরিয়ে আসে যে এই নারী ফিজিক্যালি অ্যাক্টিভ ছিল, কিন্তু তার সাথে কোনো কুকর্ম হয়নি। আগের রাতে তাকে কেউ গলা চিপে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে, তার মার্ডার পয়েন্ট এটা নয়। পরে পুলিশ এই বডিটার আইডেন্টিফিকেশনের অনেক চেষ্টা করে। আশেপাশে যত থানা ছিল প্রত্যেকটা থানাতে এই ছবি পাঠিয়ে দেখার চেষ্টা করে যে এরকম কোনো মিসিং কমপ্লেন করা হয়েছিল কি না। এদিকে পুলিশের আরও একটা প্রবলেম ছিল, যে বডিটা তারা 2008-এ পেয়েছিল তার ফেসটা নিয়ার অ্যাবাউট নষ্ট করে দেওয়া হয়েছিল। মিসিং কমপ্লেনগুলো নিয়ে অনেক ইনভেস্টিগেট করার পরেও এই নারীর নাম পরিচয় জানতে পারেনি। পুলিশের কাছে সেই সময় মাত্র একটা ক্লু ছিল যে এই নারীর ডান হাতে এ নামে একটা ট্যাটু করা আছে। দীর্ঘ 9 বছর পর এই কেসে আরও একটা ক্লু পুলিশ পায়। 2 দিনের মধ্যে রিঙ্কুকে অ্যারেস্ট করে। এই রিঙ্কু কোন রিঙ্কু? অবশ্যই যে রিঙ্কু প্রচণ্ডভাবে ভালোবাসত আরতিকে। রিঙ্কুকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে এমন কিছু তথ্য বেরিয়ে আসে যেটা শুনে আপনারা চমকে যাবেন। রিঙ্কুকে বলা হয় যে তুমি কেন খুন করেছিলে, কিভাবে খুন করেছিলে এবং আরতির মা বাবা কেন মিসিং কমপ্লেন লেখায়নি এই ক্ষেত্রে। তখন রিঙ্কু বলে যে প্রথম থেকেই আমার আরতির সাথে প্রেম ছিল, আমরা লিভিনে থাকতে শুরু করি, আমার কাজ কাম খুব একটা ভালো যাচ্ছিল না, এই কারণে আমাদের মধ্যে ঝামেলা হচ্ছিল। তো একদিন আমি ডিসাইড করে নিই আরতিকে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতে হবে এবং যেমন প্ল্যান সেরকম কাজ। পরের দিন আমাদের মধ্যে যখন ঝগড়া হচ্ছিল তখন তার ওড়না দিয়ে তাকে গলা চিপে আমি হত্যা করি। হত্যার আগে আমি একটা কাজ করে নিয়েছিলাম, একটা সাদা পেপারে তার নামের একটা সাইন করিয়ে নিয়েছিলাম। সে জিজ্ঞাসা করেছিল যে কেন আমাকে এই সাইনটা করাচ্ছ। আমি বলি যে বিয়েটা তো রেজিস্টার করতে হবে, সেহেতু তোমার সাইন লাগবে। তারপর তাকে মারার পর আমি আমার বন্ধু রাহুলকে ফোন করি, রাহুল আসে। এবার আমরা আরতির বডিটা নিয়ে একটা অটো ডাকি। অটোওয়ালা জিজ্ঞাসা করে যে এই নারী এরকমভাবে অচৈতন্য হয়ে পড়ে আছে কেন। তখন আমি বলি যে এর লো প্রেশার আছে, মাথা ঘুরে গেছে, এক তান্ত্রিকের কাছে নিয়ে যাব, তুমি তাড়াতাড়ি নিয়ে চলো। অটোওয়ালা আমাদের একটা জায়গায় ড্রপ করে, সেখানে একটু দূরেই একটা জঙ্গল ছিল। রাত্রেবেলা সেই বডিটা আমরা ওখানে ডাম্প করি, জামা কাপড় সমস্ত আইডেন্টিফিকেশন আমরা ওখান থেকে সরিয়ে নিই। তারপর চুপচাপ চলে আসি। যে সাইন করা সাদা পেপারটা ছিল সেটাতে একটা লেটার লিখি এবং সেই লেটারটা আমি ওই সাইনের নকল করে লিখি যাতে সবাই ভাবে এটা আরতি লিখেছে। সেখানে আমি লিখেছিলাম যে আরতি একটা লয়ারের ছেলের সাথে প্রেম করে দিল্লি থেকে বাইরে গিয়ে সেটেলড হয়ে গেছে, সেটা তার মা বাবাকে পাঠিয়ে দিই। তার মা বাবাও বিশ্বাস করে নেয়, এই কারণেই তারা কোনোভাবে কোনো কমপ্লেন লেখায়নি।
তারপর নাটকটা করি এবং সেই নাটক থেকে সবাই আমাকে অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দেয়। তার সাথে বিয়ে করার পর তাকে আমি বলি যে তোমাকে আমি আরতি বলেই ডাকবো, সেও সেটা মেনে নেয়। তারপর আমার তিনটে বাচ্চা হয়। আমি ভাবি যে আমি আর কোনোদিনও ধরা পড়বো না, কিন্তু আমার এই যে বন্ধু আছে রাহুল, সে অলরেডি ক্রিমিনাল মাইন্ডেড ছিল, একাধিকবার জেলে গেছিল। তো সে আজকে আপনাদের সামনে ঘটনাটা বলে দিয়ে আমাকে শেষে ফাঁসিয়ে দিল। তো আপাতত এই রিঙ্কু আর রাহুল দুজনেই জেলে আছে, এদের ট্রায়াল চলছে। সাজা ঘোষণা এখনও হয়নি, কিন্তু পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং প্রমাণের মধ্যে সবথেকে বড় প্রমাণ হচ্ছে আরতির ডান হাতে যে ট্যাটু আছে। সেইটা দেখা মাত্রই আরতির যে দাদা আছে সে চিনে ফেলে। তার সাথে সাথে যে বডির অংশগুলো প্রিজার্ভ করে পুলিশ রেখেছিল সেটা ডিএনএ ম্যাচ আরতির মায়ের সাথে আরতির দাদার সাথে মিলে যায়। তো আপাতত রিঙ্কু আর রাহুল দুজনেই সাজার জন্য ওয়েট করছে। তো আমি একটা কথা বলি না যে পারফেক্ট মার্ডার বলে কিছু হয় না, আজকাল পরশু তুমি ধরা পড়বেই। এই কেসটা সেটা আবারও প্রমাণ করে দিল। পুলিশ সেইভাবে তদন্ত করলে তখনই হয়তো এই কেসটা সলভ হয়ে যেত। পুলিশের ঢিলে তালের জন্য এই কেসটা সলভ হতে আরও 9 বছর এক্সট্রা লাগলো। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সতর্কে থাকবেন, আনন্দ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।